সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং আপনাদের সাথে বরাবরের মতন আমি ডক্টর আফরিন সুলতানা আছি এবং আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন। তাদের পরিচয়টা আগে একটু জানিয়ে দেই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এফ.এম. মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর রুশদানা রহমান তমা, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজে। সো আজকে আমরা অবশ্যই বিশেষজ্ঞ অতিথির সাথে আলোচনা করব, যেহেতু বন্যা পরিস্থিতি চলছে পুরো দেশে, এই দুর্যোগ অবস্থায় কিভাবে কি ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো আমরা ফেস করে থাকি এবং সেগুলো কিভাবে সমাধান করতে পারি, এই বিষয়টা আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে। সো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও। স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যেটা বলছিলাম, যেহেতু বন্যা পরিস্থিতি এখন দেশে খুবই খারাপ, অনেকটুকু এরিয়ায় কিন্তু বন্যা কবলিত হয়ে আছে, মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করছে, সাথে স্বাস্থ্য সমস্যাগুলো তো আছে। তো ওই বিষয়টা একটু আগে আপনার কাছ থেকে জানতে চাই, কি স্বাস্থ্য ঝুঁকিগুলো বা স্বাস্থ্য সমস্যাগুলো এই সময়টা মানুষ ফেস করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আজকের এই স্বাস্থ্য কথায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি শুরু করার আগেই প্রথমেই বানভাসী মানুষ যারা এখন বন্যায় আক্রান্ত, বন্যার জন্য ঘরবাড়ি ছাড়া, তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। এখন আমাদের দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে এই বন্যার সময় আমাদের করণীয় এবং তারপর বন্যা পরবর্তী সময় আমাদের কি করণীয় আছে। এই বন্যার সময় আমাদের প্রথম দরকার হচ্ছে একটি আশ্রয়, নিরাপদ আশ্রয়, শুকনো আশ্রয়। তারপরে হচ্ছে নিরাপদ পানি, খাদ্য, বেসিক যে নিডগুলো। এই মুহূর্তে আমাদের এই জিনিসগুলোর প্রতি জোর দিতে হবে। তো এটার সাথে জোর দিতে হলে যেগুলো স্বাস্থ্য যে সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু বন্যার পরে বেশি দেখা দিবে, বন্যার পানি সরে গেলে বেশি দেখা দিবে। তবে এই মুহূর্তে যারা বন্যায় আটকা পড়ে আছেন, যেমন আমি ফেনীর কথা জানি, ফেনীতে 4 দিন 5 দিন যাবত বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো মোবাইল যোগাযোগ নাই। এই অবস্থায় আমাদের কথা হয়তো আপনারা শুনতেও পাচ্ছেন না, তারপরেও যদি মেসেজটা যায়, যারা আটকা পড়ে আছেন তারা তাদের নিজস্ব যেই ওষুধগুলো ছিল, অনেক রোগী আছেন যারা ডায়াবেটিসের রোগী আছেন, উচ্চ রক্তচাপ হাইপারটেনশনের রোগী আছেন, কিডনির রোগী আছেন, অ্যাজমার রোগী আছেন, তারা এই ওষুধগুলোর ব্যাপারে একটু যত্নবান হবেন, এই ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। আপনি মানে ভয়ে কিংবা ইয়েতে এই ওষুধগুলো যেন বাদ না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই রোগগুলোর জন্য আপনারা আবার পরবর্তীতে সাফার করতে পারেন। আর বন্যার সময় আমরা যেই রোগগুলো বেশি দেখতে পারি, কিংবা পানি চলে গেলে, বন্যার পানি যাওয়ার পরে যে সমস্যাগুলো হয়, এর ভিতরে প্রধান যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে পানিবাহিত রোগগুলো। কারণ এই সময় নিরাপদ পানির অভাব দেখা দেয়, পানিগুলো সব জায়গায় কন্টামিনেশন হয়ে যায়। সো পানিবাহিত রোগগুলো যেমন পেটের অসুখ, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড, এই রোগগুলো বেশি হয়। এর সাথে আরেকটা রোগের ইয়ে থাকে, যেহেতু পানিতে মানুষ থাকতে হয়, অনেক সময় পানি থাকছে, বৃষ্টিতে ভিজছে, সেই জন্য দেখা যাচ্ছে এই সময় সর্দি, কাশি, নিউমোনিয়া, ভাইরাসজনিত রোগগুলো বেশি হচ্ছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে চামড়াগুলো রেজিস্ট্যান্স হারিয়ে ফেলছে, সফট হয়ে যাচ্ছে। সো চর্মরোগও এই সময় অনেক বেশি হচ্ছে। তাহলে এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে নিজেকে যতটুকু পারা যায় শুকনো রাখা, পানির থেকে, বৃষ্টির থেকে বেঁচে থাকা। যদি আমরা শুকনো থাকতে পারি তাহলে আমাদের স্কিন ডিজিজগুলো কম হবে। আর যদি আমরা নিরাপদ পানি খেতে পারি তাহলে আমাদের যে পানিবাহিত রোগগুলোর সম্ভাবনা কমে যাবে। আরেকটা, যে যদি আমরা শুকনো থাকতে পারি তাহলে আমাদের নিউমোনিয়া জাতীয় রোগ কিংবা ভাইরাস জাতীয় রোগগুলো, কারণ এই রোগগুলো, ভাইরাসগুলো সবগুলো আক্রমণ করে যখন আমাদের বডি রেজিস্ট্যান্সটা কমে যায়, তাহলে আমাদেরকে এই দিকে একটু নজর রাখতে হবে। অবশ্যই। এবং এগুলো কিভাবে আরো ভালোভাবে করা সম্ভব, আর একটু ভালোভাবে এখন মানুষ থাকতে পারেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। ডক্টর রুশদানা, আপনার কাছে আসলে সেম প্রশ্নটাই করতে চাই। এরকম পরিস্থিতিতে আসলে তো সবাই পড়ছেন, হঠাৎ করে এই বন্যাটা চলে এসছে, তো গর্ভবতী মায়েরা কিন্তু অনেকেই বিপদে পড়ছেন, একজন মারাও গিয়েছেন, বা যারা প্রসূতি মায়েরা আছেন, এই সময়টা আসলে তাদের স্পেশাল কেয়ারটা কিভাবে নেওয়া উচিত, বা তাদেরকে কিভাবে আসলে আমরা হেল্প করতে পারি? আচ্ছা, আমি স্যারের মতোই প্রথমেই বন্যা দুর্গত এলাকায় আমাদের যেসব গর্ভবতী মহিলারা আছেন বা সব যারা অসুস্থ মহিলা আছেন তাদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি। এবং হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে যে স্বাভাবিক যেসব মহিলারা আছেন বা স্বাভাবিক মানুষের থেকে একজন গর্ভবতী মহিলার কিন্তু ইমিউনিটি অনেক কম থাকে, এমনিতেই ওনারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে। কাজেই যে কোনো অ্যাডভার্স পরিস্থিতিতে বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিন্তু ওরাই বেশি এফেক্টেড হয়।
তো স্যারের মতোই আমি সবার আগেই বলবো অন্যান্য যাদেরকে যেমন ওদেরকে রেস্কিউ করা দরকার, আমি বলবো গর্ভবতী মহিলাদেরকে সবচেয়ে বেশি কেয়ার নেওয়া দরকার, কারণ ওদের হচ্ছে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আগেই প্রথমেই বলবো যে ওনাদেরকে অবশ্যই একটা নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসতে হবে। আর হচ্ছে ওদের যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়, যেহেতু ওরা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, খাওয়া দাওয়ারগুলো ব্যাপারেও খুব খেয়াল করতে হয়। দেখা যায় দূষিত পানি, যদি তারা বিশুদ্ধ পানি না পায়, দূষিত পানি পান করতে গিয়ে তাদের পেটের পীড়া বা গ্যাস্ট্রোএন্টারাইটিস প্রবলেমটা বেশি হতে পারে, ডায়রিয়া, কলেরা এগুলো বেশি হতে পারে। আর কিছু আছে স্কিন ডিজিজ আছে, এগুলো হতে পারে। আরও হতে পারে যে যেহেতু সারাদিন বৃষ্টিতে ভিজে এদের ফ্লু জাতীয় যে সর্দি হাঁচি কাশি এগুলো বেশি হতে পারে। এবং আগেই বলেছি যে অন্যান্য স্বাভাবিক মহিলাদের থেকে এদের এই প্রবলেমগুলো আরও বেশি করে দেখা দেয়। আরেকটা হচ্ছে যে গর্ভবতী মহিলাদের আরেকটা সমস্যা হচ্ছে যদি গর্ভাবস্থায় এদের ইনফেকশন হয় তাহলে কিন্তু এদের প্রিটার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। মানে যেহেতু বডিতে যদি যে কোনো ইনফেকশন হলে আমরা ধরেই নিই যে ওটা ওই জীবাণুটা গিয়ে যে অ্যামনিওটিক মেমব্রেন বা গর্ভর যে ফুলটা ওখানে বা অ্যামনিওটিক মেমব্রেনটা ওখানে ইনফেকশন করতে পারে। তো ওখানে ইনফেকশন করলে আগেই ওদের পানি ভেঙে গিয়ে আগেই প্রিম্যাচুর লেবার স্টার্ট হতে পারে বা আগে ভাগেই ডেলিভারি পেন শুরু হয়ে যেতে পারে। আর হচ্ছে যে তাদের হচ্ছে যে ডায়রিয়ার জন্য এরকম হতে পারে, আগে থেকে ডেলিভারি পেন শুরু হতে পারে। এবং হচ্ছে যে অন্যান্য স্বাভাবিক মানুষের ডায়রিয়া হলে যতটা এফেক্টেড হবে বা যতটা তাড়াতাড়ি খারাপ হবে, কিন্তু গর্ভবতী মহিলাদের যদি ডায়রিয়া হয় তাহলে কি ওদের কিন্তু খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা বেশি অন্যান্যদের থেকে। জি, আর যেহেতু এই সময়টা আসলে খাবার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সবাইকে, আমরা এই অবস্থায় আসলে শুকনা খাবার ছাড়া অন্য কিছু প্রোভাইড করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো একজন গর্ভবতী মায়ের জন্য শুকনা খাবার দিয়ে আসলে তার পুষ্টিটা কিভাবে মেনটেন করতে পারে অন্তত কিছুদিন পর্যন্ত, যাদেরকে এখন একদম নিরাপদ স্থলে বা পুরো ফ্যাসিলিটি হয়তো দেওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা কি থাকবে নিজের যত্নের ব্যাপারটা? আচ্ছা, একটা হচ্ছে যে গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই আমরা তো সবসময় পুষ্টিকর খাবার বেশি খেতে বলি এবং ওদের সবসময় খাবারটা যত হোমমেড হয় সেটা আমরা সবসময় বলি যে বাইরের কোনো খাবার খাবে না। কিন্তু এখন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ওদের তো ওই হোমমেড খাবার বা খুব বেশি পুষ্টিকর খাবার বা আমিষ জাতীয় খাবার ওগুলো খাওয়া সম্ভব হচ্ছে না। আমি বলবো শুকনো খাবার যাই পাচ্ছে সেগুলো, যেমন খেজুর, এটাতে কিন্তু প্রচুর আয়রন আছে, বা কার্বোহাইড্রেটও আছে, এটা খেতে পারে। তারপর হচ্ছে যে অন্যান্য শুকনো খাবার যাই বা বিস্কিট বা বিস্কিটের মধ্যে কার্বোহাইড্রেট আছে, বা যেসব খাবারগুলোতে যেমন ড্রাই ফ্রুটগুলোতে ড্রাই কেক, এটাতে মধ্যে ডিমের একটা পোর্শন থাকে বা কার্বোহাইড্রেট থাকে, অনেক কিছু মিক্স থাকে। তো যেসব খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন দুটো জিনিসই বেশি পাবে, মানে শুকনো খাবারের মধ্যেও যাতে এই পুষ্টিগুণ যদি সম্ভব খাবারগুলো বেশি করে খেতে পারে, আমি সেই অ্যাডভাইসটাই দিব ওদেরকে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনি এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে চান কিনা যে ওদের খাবারের বা পুষ্টির ব্যাপারটা আর কিছু কোনোভাবে মেনটেন করা সম্ভব কিনা এই সময়টাতে? পুষ্টির ব্যাপারে দুর্যোগপূর্ণ মুহূর্তে তো সবসময় একটা জিনিস থাকবে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে যে কাকে আমি খাবারটা দিব, আমার প্রথম প্রায়োরিটি কে। তাহলে প্রথম আমার যে খাবারটুকু থাকে আমরা চেষ্টা করবো যে গর্ভবতী মায়েদের দেওয়ার জন্য পুষ্টিকর খাবার, যেটার পুষ্টিগুণ বেশি সেটা তাকে একটু বেশি দেব। তারপরে আমার যেগুলো শিশু যারা আছে, বাচ্চা আছে, তাদেরকে দিতে হবে। তারপরে যারা পুরুষ এবং মহিলা অ্যাডাল্ট অন্যরা তারা নেবে। তাহলে এই দুর্যোগের সময় যদি একটু প্রায়োরিটাইজ করে আমরা যার দরকার বেশি তাকে বেশি দিলাম, যার দরকার কম তাকে একটু কম দিলাম, এই দুর্যোগ আমাদের খুব দীর্ঘস্থায়ী হবে আশা করি না। বন্যার পানি শীঘ্রই কমে যাবে, আশা করি আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো। এই দুর্যোগের কয়েকটা দিন যখন আপনি ঘরে রান্না করতে পারছেন না, আপনাকে খাদ্য যেটা বাইরে থেকে রান্না করে দেওয়া খাবার অথবা ড্রাই ফ্রুট দিচ্ছে, এটার উপরেই নির্ভর করতে হবে। শুধু আমাদেরকে আমাদের যে কাকে আমরা কোনটা দেবো এটা যদি আমরা বুঝে দিই তাহলে আমাদেরটা ভালো হবে। জি স্যার, আমরা রোগের বিষয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যেহেতু পানি চারিদিকে আছে, আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না কোন জায়গায় কি রোগের ঝুঁকিটা আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপ হয়তো চলে আসছে বা অনেকেই বিদ্যুৎপৃষ্ট হচ্ছেন। তো এই সিচুয়েশনগুলোতে ইমিডিয়েটলি হয়তো মানুষ ফিট করছেন। তো যারা আশেপাশে আছেন তারা এই সময়তে যারা সাপে কাটা আক্রান্ত হচ্ছেন অথবা বিদ্যুৎপৃষ্ট হচ্ছেন তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন বা নিজেরা কিভাবে সেফ থাকতে পারেন? সাপে কাটা এখন তো আপনার ইয়েতে বলছে যে আপনার ঘরে বাড়িতে অথবা আপনি যেখানে আছেন সেখানে কার্বলিক অ্যাসিডের বোতলের মুখ খুলে রেখে দেন অথবা দেয়ালের পাশ দিয়ে কার্বলিক অ্যাসিডে ছড়িয়ে দেন, তাহলে সাপটা অথবা পোকামাকড় আপনার ঘরে কম আসবে। তারপরেও যদি সাপ চলে আসে, সাপে কাটে, তাহলে অবশ্যই যত শীঘ্রই সম্ভব আপনি হাসপাতালে নিয়ে আসবেন। কোনো অবস্থাতেই ওঝা দিয়ে ঝাড়াবেন না কিংবা ওঝা দিয়ে কোনো রকমের চিকিৎসা করার চেষ্টা করবেন না। যেগুলো আমাদের গ্রাম দেশে হয়, সাপে কাটার রোগীর পা অথবা হাতে যেখানে সাপে কাটুক তারা খুব টাইট করে বাঁধে,
বাঁধার পরে দেখা যায় যে সাপে কাটার জায়গাগুলো থেকে চুষে রক্ত বের করার চেষ্টা করে, ওখানে গোবর, চুন, বিভিন্ন ধরনের হার্বাল পাতা দিয়ে ওই জায়গাটুকুকে ঢেকে রাখার চেষ্টা করে। তাহলে এই যে ট্র্যাডিশনালি যেই প্র্যাকটিসগুলো আমাদের দেশে হতো সেগুলো থেকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে, কোনো অবস্থায় সেগুলো করা যাবে না। দেখা গেছে যে বিষাক্ত সাপের কামড়ের চাইতে কিন্তু বিষহীন সাপের কামড়ই বেশি থাকে, এবং আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে হাসপাতালে আসার পরে এই যে তারা আগে কুচিকিৎসা করে আসছে, ওটার চিকিৎসা করতে করতেই সময় চলে যায়। তাহলে কোনো রকমের কুচিকিৎসা করা যাবে না। আপনার যে অঙ্গে সাপের কামড় সেটাকে একটু ইমোবিলাইজ করে রাখা, সেটা যেন নড়াচড়া করতে না পারে সেভাবে রেখে দিতে হবে। পারলে একটা স্প্লিন দিয়ে, একটা লাঠি দিয়ে পাটাকে আপনি সোজা করে দিয়ে হালকা সাপোর্ট দিয়ে রাখতে হবে, যেন ওটা নাড়াচাড়া কম করে। নাড়াচাড়া বেশি করলে ওখানে রক্ত চলাচল বেশি হয়, বিষটা অ্যাবজর্পশন তাড়াতাড়ি হয়। যদি আমরা ওটাকে ইমোবিলাইজ করে রাখতে পারি তাহলে আমার এই বিষটা দেরিতে ছড়াবে, এবং যত শীঘ্রই সম্ভব হাসপাতালে এই রোগীকে নিয়ে যেতে হবে। আজকাল আমাদের সরকারি হাসপাতাল প্রায় সবগুলোকেই অ্যান্টিভেনাম দেয়া আছে, বিষাক্ত সাপের কামড়ের ওষুধ চিকিৎসা দেয়া আছে, এবং ওখানে সম্পূর্ণ ভালোভাবে চিকিৎসা করা সম্ভব। আর স্যার, যেখানে সাপে কাটে সবসময় আমরা দেখেছি তার উপরে একটা সুতা বা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে সব জায়গাতেই, এটা আসলে কিভাবে করা উচিত বা করা উচিত কিনা, এবং এটা কতটুকু ঝুঁকি তৈরি করতে পারে? কোনো ধরনের টাইট করে বাঁধা যাবে না। বাঁধা দিলে ওখানে রক্ত চলাচল ব্যাহত হয়, ওখানে রক্ত যেতে পারে না, ভেনাস ব্লাডটা ফেরত আসতে পারে না, যার জন্য ওই জায়গাগুলো ফুলে যায়, ইস্কেমিয়া হয়, মানে অক্সিজেনের শূন্যতা হয়, তখন ওখানে নেক্রোসিস হয়ে যায়, গ্যাংরিন হয়ে যায়। সো এই অবস্থাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। জোরে টাইট করে বাঁধা যাবে না। টাইট করে বাঁধলে যদি আপনি রক্ত চলাচল বন্ধ করে দেন, ওই অঙ্গটা পচে যাবে, আপনি বিষে মরার আগে সেই সমস্যাটা বেশি হবে। সেই জন্য ওই অঙ্গটাকে, ওই হাতটাকে, পাটাকে ইমোবিলাইজ করার জন্য একটা স্প্লিন বলি আমরা, একটা লাঠি দিয়ে, তক্তা দিয়ে ওটাকে হালকা করে বেঁধে রাখতে হবে, এবং বাঁধনটা এমনভাবে হতে হবে যে বাঁধনের ভিতরে একটা আঙ্গুল অন্তত একটু কষ্ট করে ঢুকানো যায়। কোনো অবস্থায় চাপ দিয়ে বাঁধা যাবে না, যেন রক্ত চলাচল ব্যাহত হয়। জি, মানে বাঁধলে অসুবিধা নেই, কিন্তু সেটা যাতে খুব বেশি টাইট না হয়ে যায়, যেটা রক্ত প্রবাহটাকে ব্যাহত করে এমনভাবে টাইট করা যাবে না। জি স্যার, বিদ্যুৎ পৃষ্ঠের বিষয়ে কি করা উচিত সেটার বিষয়ে একটু জানতে চাই। যদি কেউ এই সময়টা, যেহেতু পানি চারিদিকে থাকে, সেটা পৃষ্ঠতা বাড়ছে, বিদ্যুৎ পৃষ্ঠ হলে যেটা পানি বাড়ছে, অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়ে গেছে, তারপরেও যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয় তাহলে আমাদের এটা কমন দেখা যায় যে অনেকে তাকে আঘাত করে বিদ্যুৎ বের করার জন্য। সেগুলো করার কোনো প্রয়োজন নাই। তাকে সোজা মাটিতে শোয়াই দিতে হবে, দেখতে হবে তার হার্ট চলছে কিনা। যদি হার্ট চলতে থাকে, পালস চলতে থাকে, তাহলে তাদের কিছু করার প্রয়োজন নাই। যদি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার জন্য পুড়ে যেয়ে থাকে, সেই জায়গায় আমরা লোকাল অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিসেপটিক ইউজ করতে পারি। আর যদি ইলেকট্রিকিউশনের কারণে বিদ্যুতের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সিপিআর দিতে হবে। যে প্রাইমারি আমরা যেটা বলি যে তাকে শ্বাস প্রশ্বাসটাকে চালাতে হবে, তার হার্টে কার্ডিয়াক মেসেজ দিতে হবে, প্রাইমারি লাইফ সাপোর্টটাকে আমাদের এনশিওর করতে হবে। যদি অনেক সময় দেখা যায় যে সিপিআর করার সাথে সাথে আপনার হার্টবিট আবার স্টার্ট করে, আবার হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সাথে সাথে মারা যাওয়ার একটাই কারণ হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া, এবং কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসা সিপিআর বা বেসিক লাইফ সাপোর্ট। বুকের উপরে হাত দিয়ে এগুলা আপনার মিনিটে অন্তত 100 বার চাপ দিতে হবে, 15 বার চাপ দেওয়ার পরে একবার করে শ্বাস নেওয়াতে হবে। এটা করতে করতে আপনার অ্যাডভান্স লাইফ সাপোর্টে পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। এছাড়া এখানে আর কিছু করার নাই। অনেকে দেখা যায় লাঠি দিয়ে বাড়ি দেয়, ইয়ে করে, এগুলো করে কোনো লাভ হয় না। জি, অনেক ধন্যবাদ। আর রোগের বিষয়ে আপনার সাথে আলোচনায় আসছি, তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু স্যার অলরেডি বললেন এতক্ষণ পানিতে এক্সপোজ থাকলে মানুষের এমনিতে স্কিনের প্রোটেকশন কমে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার ঝুঁকিটা বাড়ছে। তো মহিলাদের ক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের সমস্যাটা অবশ্যই ফেস করে থাকেন, স্পেশালি যেহেতু বলেছেন প্রেগনেন্সিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকছে, বা যে কোনো মেয়ের ক্ষেত্রে হাইজিনটা তো আসলে একটা ইফেক্ট অবশ্যই এই সময়টাই আছে। তো মেনস্ট্রেটিং উইমেন যারা আছে তারা আসলে এই সময়টা কীভাবে তাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে পারেন? একটা হচ্ছে যেহেতু বন্যার সময়, এই সময় কিন্তু স্যানিটারি প্যাড বা এরকম মিনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করাটা তো খুব টাফ হয়ে যাচ্ছে। তো আমরা বলছি যে যদি কোনোভাবে তাদের কাছে ওষুধ পৌঁছানোর কোনো ওয়ে থাকে, তাহলে তাদের মেনস্ট্রুয়েশনটা বন্ধ রাখার জন্য যেসব ওষুধ আছে, যেমন প্রোজেস্টেরন প্রিপারেশন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রিপারেশন, এগুলো আমরা বলছি যাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার জন্য যে শুকনা কাপড় বারবার করে ইউজ করি, যদিও এটা খুবই টাফ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বলছি যে ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসে ওদের একটা মানে শেল্টারের একটা ব্যবস্থা করা, এটা তো প্রথমেই।
কিন্তু মানে মিনস্ট্রুয়েশনটা যদি বন্ধ থাকে, কারণ এই সময় আসলেও মিনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায়, যে বারবার করে চেঞ্জ করতে হয়। কারণ বেশিরভাগ মেয়েরাই কিন্তু জানে না যে আমরা দেখি যে হসপিটালেও একটা মেয়ে সারাদিন একটা প্যাড পরে থাকছে, অল্প একটু ব্লিডিং হলেও সারাদিন প্যাড পরে থাকছে, কিন্তু আমরা কিন্তু বলি যে না 3 থেকে 4 ঘন্টা পর পরই সেই প্যাডটা চেঞ্জ করতে হবে। তো যদি ওখানে প্যাড নাও থাকে, যদি কাপড়ও ইউজ করে থাকে, তাহলে খুব শুকনো পরিষ্কার কাপড় ইউজ করতে হবে এবং 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পরে কমপক্ষে যতটুকুই ভিজুক না কেন ওটা চেঞ্জ করতে হবে। আমরা এটাই সাধারণত বলে থাকি। এবং তার মাসিকের ওই জায়গাটা ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, এটাই সাধারণত বলে থাকি আমরা। আর যেহেতু এগুলো বন্যা, তো স্যার যেরকম বললেন যে হয়তো কিছুদিন আছে, এর পরবর্তী সময়টাতে তো এটা আসলে আফটার ইফেক্টটা থেকেই যায়। সো উনি যেরকম কিছু রোগের কথা মেনশন করেছেন, আপনি মেয়েদের ক্ষেত্রে এরকম কিছু রোগের কথা মেনশন করতে চান কিনা যেগুলো বন্যা পরবর্তী সময় হওয়ার হয়তো ঝুঁকি থাকবে, বা সেটার বিষয়ে সচেতন হওয়াটা জরুরি? একটা বন্যা পরবর্তীতে একটা হচ্ছে স্বাভাবিক যেসব মহিলা তাদের কিছু সমস্যা বাড়তে পারে, আর একটা হচ্ছে গর্ভবতী মহিলাদের সমস্যা বাড়তে পারে। কারণ তুমি যেটা বললে যে আফটার এফেক্ট কিন্তু থেকেই যাবে। গর্ভবতী মহিলাদের যেটা হতে পারে যেমন স্কিন ডিজিজ, তারপর ফ্লু, এগুলো বেশি হতে পারে। তো স্কিন ডিজিজের জন্য তো কিছু ট্রিটমেন্ট নিতেই হবে, যেমন ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হবে, এটা ধরেই নিচ্ছি, অনেকক্ষণ ধরে পানিতে থাকার ফলে অথবা ভেজা কাপড় অনেকক্ষণ থাকার পর। কারণ আমরা জানি যে ওদের ওখানে কিন্তু শুকনো কাপড়ের অভাব, তো অনেকক্ষণ ধরে ভিজে কাপড় থাকার জন্য কিন্তু ওদের ফাঙ্গাল ইনফেকশনও যেমন হতে পারে, তেমন কিন্তু ফ্লু এগুলোও হতে পারে। তো এগুলো ট্রিটমেন্ট লাগবে। আর এটা হচ্ছে যে স্বাভাবিক যেসব মহিলারা আছে এদের ক্ষেত্রে যেহেতু খুব নোংরা পানিতে, ওদের ক্ষেত্রে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো বা সার্ভিসাইটিস যেগুলো মানে জরায়ুর ইনফেকশন জাতীয় রোগ যেগুলো বা প্রদাহজনিত রোগ, হ্যাঁ প্রদাহজনিত রোগগুলো যে এগুলোও কিন্তু বেশি হতে পারে। তো এগুলো যদি হয়ে থাকে তাহলে তো কিছু সাইন সিমটম থাকবেই, যেমন হচ্ছে খুব ডিসচার্জ হবে, হ্যাঁ মাসিক রাস্তায় খুব বেশি সাদা স্রাব বেশি ভাঙবে, তারপর হচ্ছে জ্বর হতে পারে, তলপেটে খুব ব্যথা হতে পারে। তো সেই জন্য অবশ্যই ওখানে আমরা যেটা জানি যে মেডিকেল টিম যাচ্ছে, অনেক মেডিকেল টিমই যাচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে তাদেরকে ট্রিটমেন্ট দিতে। কিছু অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট আছে, কিছু লোকালি ইউজ করার কিছু ওষুধ আছে, যে মাসিকের রাস্তায় ব্যবহার করার কিছু সাপোজিটরিজ আছে, ওগুলো ইউজ করতে পারে। তারপর হচ্ছে যে ভালভাতে বা মাসিকের রাস্তায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটার জন্য কিছু ক্রিম আছে, মুখে খাওয়ার ওষুধ আছে, ওগুলো ব্যবহার করতে পারে। কিন্তু অ্যাবাভ অল হচ্ছে যে মিনস্ট্রুয়াল হাইজিনটা মেনটেন করতে হবে। লোকাল হাইজিন যেটা সেটা যতদূর সম্ভব মেনটেন করতে হবে। ওইখানে ওই লোকাল ভিসিনিতে যা যা ফ্যাসিলিটিস আছে ওগুলো দিয়েই সেই হাইজিনগুলো মেনটেন করার চেষ্টা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। স্যার আপনার কাছেও সেম প্রশ্নটাতে ব্যাক করতে চাই, সেটা হচ্ছে রোগের বিষয়টাতে। যে বন্যা পরবর্তী সময় আপনি বারবার বলছেন যে এই সময়টাতেই রোগের প্রকোপগুলো বেড়ে যাওয়ার বিভিন্ন সম্ভাবনা থাকে। সো যেগুলো জিআইটি রিলেটেড রোগগুলো বলেছেন সেটার বিষয়ে আগে একটু জানতে চাই। সবচাইতে যেটা কমন সমস্যা সেটা হচ্ছে যে ডায়রিয়া। এই বন্যার সময়, বন্যা পরবর্তী সময় দেখা যায় যে ডায়রিয়ার প্রকোপ বিপুলভাবে বেড়ে যায়, এবং এর প্রধান কারণ হচ্ছে অনিরাপদ পানি পান করা। তাহলে আমাদের প্রথম চেষ্টা থাকবে যে এটাকে প্রতিরোধ করা, প্রিভেন্ট করা, যেন আমাদের ডায়রিয়া না হয়। আমরা নিরাপদ পানি খাবো। যদি আমাদের সাধারণ পানি খেতে হয়, সারফেস ওয়াটার খেতে হয়, সেটাকে ফুটিয়ে পান করব, অথবা ফিটকারি দিয়ে পরিশুদ্ধ করব, অথবা আপনার আজকাল বিশুদ্ধকরণ ট্যাবলেট। আমরা চেষ্টা করব নিরাপদ পানি খাওয়ার জন্য। তারপরে যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? অধিকাংশ ডায়রিয়া কিন্তু সেলফ লিমিটিং, ভালো হয়ে যায়। প্রধান সমস্যা হচ্ছে শরীর থেকে লবণ এবং পানি বেরিয়ে যাওয়া, ডিহাইড্রেশন হওয়া। ডিহাইড্রেশন যদি সিভিয়ার হয় তখন দেখা যায় যে রেনাল ফেলিওর হয় এবং জীবনহানি হতে পারে। তাহলে ডায়রিয়া রোগীকে প্রথমেই আমাদেরকে পানি এবং লবণ দিতে হবে। খাবার স্যালাইন যদি পাওয়া যায়, খাবার স্যালাইন যে নিয়ম বলা আছে, আধা লিটার পানিতে 1 প্যাকেট দিয়ে বানিয়ে নিয়ে বারবার খাওয়াতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পরে 1 গ্লাস করে খাবার স্যালাইন খাবে। যদি খাবার স্যালাইন হাতের কাছে না থাকে তাহলে লবণ দিয়ে সাথে গুড় দিয়ে আমরা লবণ এবং গুড়ের স্যালাইন করে নিতে পারি। তা এটা বারবার খাওয়াতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থায় পানি শূন্যতা না হয়। পানি শূন্যতা বোঝার একটা উপায় হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া, চামড়া শুকিয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া। তাহলে এই সমস্যা যদি দেখা যায় যে ডিহাইড্রেশন হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করে আমাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। তারপরে যদি ইনফেক্টিভ ডায়রিয়া হয় সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন শিগোলোসিস হতে পারে, বেসিলারি ডিসেন্ট্রি হতে পারে, কলেরা হতে পারে। সেসব ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে। আমরা আজকাল এজিথ্রোমাইসিন 1 গ্রাম একবারে দিয়ে দেই। এছাড়া কুইনোলন্সা যেমন সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। যদি কলেরা সাসপেক্ট থাকে আমরা টেট্রাসাইক্লিনও ব্যবহার করতে পারি। কিন্তু মূল চিকিৎসাটা হচ্ছে এখানে আমাদেরকে পানি শূন্যতাটাকে প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, এবং থাকলে এটাকে পর্যাপ্ত চিকিৎসা করতে হবে। এবং যদি সিভিয়ার পানি শূন্যতা হয়, প্রস্রাব কমে যায়,
তাহলে অবশ্যই তাকে হাসপাতালে এনে আইভি স্যালাইন বা রগের স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে ডায়রিয়ার সম্বন্ধে খেয়াল রাখতে হবে। তারপরে যে পানিবাহিত রোগটা এই সময় বেশি হয় সেটা হচ্ছে টাইফয়েড, এন্টেরিক ফিভার। এটাও পানির সাথে আসে, খাবারের সাথে আসে। যদি এন্টেরিক ফিভার বা টাইফয়েড হয় তার প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, এবং জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম দিকে জ্বর একটু কম থাকে, তারপরে দিন একটু বাড়ে, তারপর দিকে আর একটু বাড়ে। যদি এরকম এক সপ্তাহের বেশি জ্বর হয় তারপরে দেখা যায় বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে থাকে। তাহলে এই জ্বরের রোগীগুলোকে আমাদেরকে আলাদা করে খেয়াল রাখতে হবে এবং সময় মতো যথাযথ চিকিৎসা দিতে হবে। এই টাইফয়েড ছাড়া এই সময়টায় পানিবাহিত আরেকটা রোগ আছে আমাদের, জন্ডিস, যেটাকে আমরা বলি ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, এবং বিশেষ করে বড়দের হচ্ছে হেপাটাইটিস ই। এই হেপাটাইটিস বা জন্ডিস যদি হয় তাহলে তাদেরকে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার এবং পানীয় দিতে হবে, এদের কোনো ঔষধের দরকার পড়ে না। তাহলে পানিবাহিত এই তিনটা রোগের উপরে আমাদেরকে বিশেষ জোর দিতে হবে। একটা হচ্ছে ডায়রিয়া, টাইফয়েড আর জন্ডিস। এছাড়া যেটা রোগ এখন হবে সেটা একটা হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপনার ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক হবে, কমন কোল্ডের অ্যাটাক হবে, সেই সাথে নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাহলে জ্বর, সর্দি, কাশি হলে সবগুলো কিন্তু নিউমোনিয়া না, আমাদেরকে একটু বুঝতে হবে যে এটা কি নিউমোনিয়া কিনা। নিউমোনিয়া যদি হয় তাহলে জ্বরের সাথে কাশি থাকবে, বুকে ব্যথা হবে, এবং অনেক সময় দেখা যাবে কাশির সাথে একটু রক্ত আসতে পারে। যদি অনেক জ্বর হয়, কাশি হয় এবং বুকে ব্যথা থাকে তাহলে এদেরকে নিউমোনিয়া ধরে নিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে চিকিৎসা করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাচ্ছি, যেহেতু যে সবগুলো রোগের কথা স্যার মেনশন করেছেন সবগুলো কিন্তু বাচ্চাদেরও হতে পারে। সো এই যে নিউমোনিয়ার কথা বলি বা ডিহাইড্রেশনের কথা বলি, এগুলো আসলে একটা মা একটা নিউবর্ন বেবিকে এই সময়টা কিভাবে কেয়ার দিতে পারেন বা একটা ছোট বাচ্চাকে কিভাবে যত্ন করলে এই জিনিসগুলো নিয়ে খেয়াল করতে পারবেন এবং যত্নটা করতে পারবেন? আচ্ছা, গর্ভবতী মহিলাদের কথা বলছো? যে কোনো বাচ্চার ক্ষেত্রে যদি একটা বাচ্চার ডায়রিয়া হচ্ছে বা তার পানি শূন্যতা হচ্ছে কিনা বা তার আসলে শ্বাসকষ্টের রোগ তৈরি হচ্ছে ঠিক কিনা। নিউবর্ন বেবি যাদের যদি এরকম ডায়রিয়া হয়, আমরা কিন্তু বারবার বুকের দুধই খাওয়াতে বলি। হ্যাঁ, তো একদম ছোট বাচ্চাদের, একদম ঠিক নিউবর্ন বাচ্চারা যখন দেখা যায় যে নিউবর্ন বাচ্চারা যখন ব্রেস্ট ফিড করায় বারবার করে, তো ওদেরও কিন্তু বারবার করে ওই লিকুইড স্টুলই কিন্তু পাস হয়, কিন্তু তখন কিন্তু মারা মনে করে এটা হয়তো ডায়রিয়া হয়ে গেছে, কিন্তু সেটা নাও হতে পারে। তো সেটা চেনার জন্য অনেকগুলো ওয়ে আছে, যে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে নাকি বাচ্চা ইরিটেটেড হচ্ছে বা এরকম কান্নাকাটি করছে বারবার করে। তো ওদেরকে অবশ্যই বারবার করে বুকের দুধই খাওয়াতে হবে। এবং আমরা তো সাধারণত নিউরোলজিস্টকে দেখাই, তারপর হচ্ছে যে ট্রিটমেন্ট দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত নিজেরা দেই না, সেগুলো সাধারণত নিউরোলজিস্টরা ক্যালকুলেট করে দিয়ে থাকে। কিভাবে বুঝতে পারেন যে তার বাচ্চার পুষ্টিটা বা হাইড্রেশনটা প্রপার হচ্ছে কিনা? যেমন আপনি একটা বললেন স্টুল পাস করছে, সেটা কতবার পাস করবে বা কতবার একটা বাচ্চা, একটা কথা হচ্ছে যতবার ব্রেস্ট ফিড করবে তার পরপরই কিন্তু স্টুল পাস করবে একটা বাচ্চা, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে ওইটার থেকেও যদি বেশি হয়ে যায়, যে ব্রেস্ট ফিড করাচ্ছে তার মাঝখানে কিছু গ্যাপ থাকছে, তখন যদি বারবার করে স্টুল পাস করছে এবং যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, যেমন যদি সানকে নাই হয়ে যায়, চোখ গর্তে ঢুকে গিয়েছে, অথবা বাচ্চাদের যে মাথায় যে তালুটা ওটা যদি ওটা ডেবে যায়, হ্যাঁ, ওরকম যদি কোনো কিছু হয়, অথবা যে স্কিন যদি লুজ হয়ে যায়, এরকম হয়, বা পেশাব কমে যাচ্ছে, হ্যাঁ, তো যদি এরকম হয় যে সারাদিনে হয়তো 6 থেকে 10 বার বাচ্চাদের পেশাব হওয়ার কথা, তো সেটা যদি কমে যায়, সেগুলো হচ্ছে সব সাইন। তারপর বাচ্চা খুব ইরিটেটেড থাকবে, তো সেগুলো সব সাইন। তো এগুলো সাইন হলে তো তখন বাচ্চাকে অবশ্যই, তখন কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিড দিয়ে কিন্তু অনেক সময় হবে না, তো সেক্ষেত্রে কিন্তু আবার স্যালাইন দিতে হবে তাদেরকে। খাওয়ার স্যালাইন দেওয়া হয় না, বাচ্চাদের কিন্তু আইভি স্যালাইন দিয়েই শান্ত ট্রিটমেন্ট করা হয়। জি স্যার, এই বিষয়ে আপনি কিছু আর বলতে চান কিনা বাচ্চাদের যত্নের বিষয়টাতে? বাচ্চাদের যত্নের বিষয় হচ্ছে, বাচ্চাদের জন্য তো প্রথমেই কথা হচ্ছে ওদেরকে বিশেষ যত্ন রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই সময়টাতে দেখা যায় প্রচুর বাচ্চা পানিতে ডুবে মারা যায়। তাহলে এই বাচ্চাদের প্রতি বিশেষ নজর দিতে হবে যে তারা যেন নিরাপদ থাকে, পানি থেকে দূরে থাকে। যেসব বাচ্চারা সাঁতার জানে না, আর যারা সাঁতার শিখে গেছে তাদের জন্য একটু রিল্যাক্স থাকা যেতে পারে, কিন্তু যারা সাঁতার জানে না, হচ্ছে ছোটো বাচ্চা, এদেরকে পানির থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে নিউট্রিশনটা একটু বেশি দিতে হবে, কারণ তাদের গ্রোথের ব্যাপার আছে। যদি তাদের ডায়রিয়া হয়ে যায়, বাচ্চাদের সবচাইতে বড় ইয়েটা হচ্ছে যে সাম ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন হলে ওরা রিলাক্টেন্ট টু ফুড হয়ে যায়, ওরা খাবারটা খেতে চায় না। যদি দুধ খাওয়া বাচ্চা হয় তারা দুধটা আনতে চায় না, একটু অবসাদের মতো হয়ে যায়, হাত পাগুলো নিস্তেজ হয়ে যায়। সো এই অবস্থাগুলোকে সিভিয়ার ডিহাইড্রেশন আমরা বলি। সেই অবস্থায় কিন্তু হাসপাতালে এনে আইভি স্যালাইন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত
বাচ্চাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা। তার ওই যে যদি 1 বছরের নিচে হয় তাহলে তো তালুতে ফন্টানিলটা দেখা যায়, আর 1 বছরের বড় যদি হয় ফন্টানিল ক্লোজ হয়ে গেলে তখন ওই চোখটা দেখতে হবে চোখটা বসে যাচ্ছে কিনা, খাবার মাঝখানে জিহ্বাগুলো শুকিয়ে যাচ্ছে কিনা। আমরা ডিহাইড্রেশনের কিছু সাইন বলি, একটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গিয়া যেটা বলছে যে রিলাক্টেন্ট টু ফুড, একটু ড্রাউজি, একটু কনফিউজড হয়ে যায়, সিভিয়ার প্লেফুল থাকে না বাচ্চাটা, হ্যাঁ থাকে না, চটপটে টেস্টটা চলে যায়, চোখগুলো বসে যায়, জিহ্বাটা ড্রাই হয়ে যায়। আর যদি আমরা চামড়াটা টান দিয়ে ছাড়ি তাহলে স্বাভাবিক চামড়া কিন্তু ছাড়ার সাথে সাথে চলে যাবে, নর্মাল অবস্থা হয়ে যাবে, কিন্তু ওটা রিল্যাক্স করে আস্তে 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 যদি স্লোলি যায় তাহলে আমরা বলি সাম ডিহাইড্রেশন, আর যদি খুব স্লোলি যায় তাহলে ওটা সিভিয়ার ডিহাইড্রেশন। আবারও বলবো সিভিয়ার ডিহাইড্রেশন হলে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং আইভি স্যালাইন দিতে হবে, কিন্তু সাম ডিহাইড্রেশন পর্যন্ত আমরা খাবার স্যালাইন এবং বুকের দুধ দিয়ে এগুলোকে সারতে পারবো। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা এখন আসলে একটা ছোট্ট বিরতিতে যাব, এরপর আবার আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে আলোচনায় আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর FM মোফাক্করুল ইসলাম এবং ডক্টর রুশদানা রহমান তমা। আমরা আসলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা করছি, এই স্পেশালি এই বন্যার টাইমটাতে আসলে কি কি স্বাস্থ্য ঝুঁকিগুলো তৈরি হচ্ছে বা পরবর্তী সময়ে কি তৈরি হতে পারে। ইনফেকশনের ব্যাপারটা আপনি মেনশন করেছেন যে জ্বরের মুখে ইনফেকশন বা এগুলো ঝুঁকি যেরকম বাড়ছে, আর একটা কমন ইনফেকশন আমরা যেটা নর্মালি দেখি মেয়েদের বেশি হয় সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের নালীর যে ইনফেকশনগুলো। এই সময়টাই আসলে এগুলো ঝুঁকি কত বেশি হতে পারে এবং কিভাবে যত্নটা নেওয়া উচিত? আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের জন্য খুবই কমন, কারণ বলা হয় যে মেয়েদের পায়ুপথ এবং মাসিকের রাস্তাটা খুব প্রস্রাবের রাস্তাটা খুব কাছাকাছি থাকে। এই জন্য যেহেতু যে জীবাণুটা দিয়ে মানে পায়ুপথে যে জীবাণুটা থাকে ওই জীবাণু দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু এবং এটার খুব কাছাকাছি থাকে এই জন্য মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরিমাণও তো কিন্তু খুব বেশি হয়। আর এরকম বন্যা পরিস্থিতির মধ্যে যেহেতু এরকম একটা দূষিত পানির মধ্যে থাকতে হচ্ছে মেয়েদের, তাদেরও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। তো আগে তো সবার আগে আমি বলবো যে জেনিটাল ট্র্যাক্ট হাইজিন, যেটা মাসিকের রাস্তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো মেইনটেইন করতে হবে। একটু যদি উপসর্গগুলো বলে দিতেন কিভাবে বুঝতে পারবে? উপসর্গগুলো হচ্ছে যে ওদের হচ্ছে যে পেশাবের জ্বালা পোড়া থাকবে, যখনই প্রস্রাব করবে খুবই জ্বালা পোড়া হবে। তারপর হচ্ছে যে তলপেটে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, বারবার করে প্রস্রাব হবে, যেহেতু প্রস্রাব কমপ্লিট হবে না অল্প অল্প করে হবে, এবং এটা সাধারণত কি হয় ইরিটেশন হয়, পেশাবের রাস্তায় একটা ইরিটেশন হয়, যে জন্য অল্প অল্প করে পেশাব বারবার করেই হবে। তো এরকম একটা ব্যাপার ঘটবে। তো এই ধরনের উপসর্গগুলোই শান্ত হয়ে থাকে। আর পেশেন্টও খুবই যদি খুব সিভিয়ার আকার ধারণ করে তখন তো জ্বরের তীব্রতা কিন্তু খুব বেশি থাকবে, বলা হয় চিল অ্যান্ড ড্রাই করতে হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, এরকম জ্বর থাকবে, মানে অনেক বেশি মাত্রায় জ্বর থাকবে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই তাকে বেশি করে পানি খেতে বলতে হবে। তার অ্যান্টিবায়োটিকটা একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক শান্ত ইকোলাই নামক ব্যাকটেরিয়া দিয়ে শান্ত এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়ে থাকে। তো সেটার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে সেটাই শান্ত আমরা দিয়ে থাকি। এবং হচ্ছে যে এখন যদি বলো যে বন্যা পরিস্থিতিতে যে ইউটিআই এর প্রবলেমটা সেটা যদি হয়ে থাকে তাহলে যে জীবাণুটা দিয়ে বেশি হয়ে থাকে সেই জীবাণুর এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটাই শান্ত আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন সেফুরোক্সিম জাতীয় ওষুধ, যেটা এখন হয়তো আমাদের টেস্ট করে দেওয়া সুযোগ হচ্ছে না, সেক্ষেত্রে যেগুলো সাধারণত বেশি কাজ করে সেই ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের সাথে ইউরিনের স্যাম্পল নিয়ে যে কালচার করা বা টেস্ট করা সেটা তো কোনো সুযোগ সুবিধা নেই বলতে গেলে ওই এলাকাগুলোতে। তো সাধারণত আমরা যে জীবাণু দিয়ে বেশি হচ্ছে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা, তো সেইটার এগেন্সটে যে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেগুলোই সাধারণত আমরা দিয়ে থাকি এই রোগীগুলোকে। তারপর প্রচুর পানি পান করবে। তারপর হচ্ছে যে মেনস্ট্রুয়াল হাইজিনটা বা হচ্ছে মাসিকের রাস্তার যে হাইজিন ওটা মেনটেন করবে। আরটা হচ্ছে যে শান্ত অ্যাসিডিক ইউরিন হয়ে থাকে এই ধরনের ইউরিনগুলো, তো ওই ইউরিনটাকে অ্যালকালাইন করার জন্য কিছু ড্রাগ আছে, ওগুলো আমরা দিয়ে থাকি অনেক সময়, যেমন ক্র্যানবায়োটিক জাতীয় বা ক্র্যানবেরি ক্যাপসুল যেগুলো, বা এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে। তো এখন যার যেরকম ফ্যাসিলিটি, মানে যেখানে যতটুকু চিকিৎসা করার ফ্যাসিলিটি ততটুকু চিকিৎসা দিয়ে আমরা চেষ্টা করব যে এদেরকে চিকিৎসা করার জন্য। জি অবশ্যই। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে স্কিন রিলেটেড ডিজিজের কথা আপনি মেনশন করেছেন অলরেডি, যেরকম খাদ্যনালীতে অথবা শ্বাসতন্ত্রের রোগ হচ্ছে, সাথে স্কিনে যেহেতু প্রোটেকশনটা কমে যাচ্ছে এবং ডিরেক্টলি সারাক্ষণ অনেকটা সময় পানির সাথে কন্ট্যাক্টে থাকছে, ডেফিনেটলি স্কিনের অনেক রোগেও মানুষ সাফার করতে পারে। সো ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এই সময়টায় স্কিনের যে রোগগুলো বেশি হয়, স্কিনের ডিফেন্স কমে যাওয়ার জন্য সবচেয়ে বেশি হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন।
ফাঙ্গাসগুলো দেখা যায় যে বিশেষ করে কিছু কিছু জায়গায় ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। একটা হচ্ছে আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকগুলোতে, বগলে, এইসব জায়গাগুলো, মহিলাদের ব্রেস্টের নিচে, এইসব জায়গায় ফাঙ্গাসের ইনফেকশন বেশি হয়। তো ফাঙ্গাল ইনফেকশন যদি হয় তাহলে যেটা হয় ওখানে একটু সাদা পর্দার মতো পড়ে, একটু চুলকানি হয়, সবসময় চুলকানি হতে থাকে। এছাড়া ওই যে আমরা বলি টিনিয়া ভার্সিকুলারের জন্য সাদা সাদা ছোপ ছোপ হয়ে যেতে পারে, যেটাকে যদি ফাঙ্গাস ছাড়া হয় তখন অ্যালবিনিজম বলে, কিন্তু এই সময়টা এগুলো হচ্ছে টিনিয়া ভার্সিকুলারের জন্য হয়। তো এই ফাঙ্গাল ইনফেকশনগুলো সাধারণত দেখা যায় যে লোকাল অ্যান্টিফাঙ্গাল যে ক্রিম আছে সেগুলো ব্যবহার করলে চলে যায়। তাহলে এগুলো খেয়াল, মানে এগুলো থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে যে যতটুকু কম পারা যায় শরীর যেন মানে ভিজা কম থাকে। আমরা যতটুকু পারি শরীর শুকনো রাখবো, শুকনো কাপড় পরে থাকবো, তারপরে অজু করি কিংবা গোসল করি, অথবা ভিজা পানি থেকে উঠে আসার পরে আমাদের এই যে ফোল্ড যে জায়গাগুলোতে আছে, আঙ্গুলের ফাঁকগুলো, পায়ের আঙ্গুলের ফাঁক, বগল, এই জায়গাগুলোকে আমরা, অথবা কুচকি, এই জায়গাগুলোকে ভালো করে মুছে, যদি পারা যায় হাতের কাছে পাওয়া যায় টিস্যু দিয়ে মুছে শুকনো করে ফেলবো। শুকনো জায়গায় ফাঙ্গাসের গ্রোথটা কম হবে। তাহলে আমরা প্রথম চেষ্টা থাকবে যেন আমরা ফাঙ্গাসের গ্রোথ না হয়। আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তাহলে আমরা লোকাল অ্যান্টিফাঙ্গাল, ক্লোমিট্রাক্সোল, বিভিন্ন রকমের অ্যান্টিফাঙ্গাল আছে। খেয়াল রাখতে হবে যে স্টেরয়েড ছাড়া, কিছু কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিমের সাথে স্টেরয়েড দেওয়া থাকে, স্টেরয়েড ফ্রি অ্যান্টিফাঙ্গালগুলো আমরা ইউজ করতে চেষ্টা করব। এটা হচ্ছে একটা রোগ হচ্ছে। এছাড়া আরেকটা হচ্ছে দাঁতের প্রকোপ হয়, যেটাকে সাধারণ বাংলায় দাঁত বলে, আমরা বলি রিংওয়ার্ম ইনফেস্টেশন, টিনিয়াসিসের জন্য হয়। সেগুলোতে দেখা যাবে যে গোল গোল করে রিংয়ের মতো তৈরি হয় স্কিনে, রিংয়ের উপরে ছোট 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 বিচির মতো হয়, মাঝখানটা হেলদি থাকে। যদি এই টিনিয়াসিস হয় বা রিংওয়ার্ম বা দাঁত যদি হয়, সেই দাঁতেরও বাঁচার ওই একই উপায়, আমাদের শুকনো থাকতে হবে, আমাদেরকে শুকনো কাপড় পরে থাকতে হবে। যদি হয়ে যায়, যদি অল্প জায়গায় ইনভলভ করে, তাহলে কিন্তু লোকাল অ্যান্টিফাঙ্গাল দিলে এগুলো ভালো হয়ে যায়। জি স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু অনেক ধরনের রোগেরই প্রকোপ এই সময়টায় বাড়ছে, কোনো ক্ষেত্রে কি এম্পেরিক্যাল কোনো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে কিনা? যেমন হয়তো আমরা একটা অ্যান্টিহেলমিন্থ ওষুধ দিয়ে দিলাম, বা একটা যেমন আপনি বললেন টাইফয়েডের প্রবণতা বাড়ছে, এগুলোর জন্য কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ দিয়ে কোনো হেল্প করা যায় কিনা এই টাইমটাতে? মানে এখন আমাদের যেটা করতে হবে, উপদ্রুত এলাকায় যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তো আমরা ওই যে আমার উনি যেটা বললেন যে আমাদের কালচার করার সুযোগ নাই, ইনভেস্টিগেশন করার সুযোগ নাই, সেই সময় আমরা এম্পেরিক্যাল থেরাপি দিব। যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমাদের এখন সবচেয়ে ভালো কাজ করে নাইট্রোফিরন্টেন। তো যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সাসপেক্ট থাকবে আমরা নাইট্রোফিরন্টেন দিয়ে দেবো। আমাদের কালচারের জন্য আমাদের এখন ওয়েট করার সময় নেই। আমাদের দেখা যাচ্ছে যে নিউমোনিয়া যদি হয়, নিউমোনিয়াতে আগে খুব কুইনোলন্স খুব ভালো কাজ করতো, ইদানিং করে না, এখন সিফট্রাইয়াক্সন ছাড়া ভালো হয় না। তারপরে আমরা কুইনোলন দিয়ে ট্রাই করতে পারি, যদি আমার সুযোগ থাকে তাহলে সেফট্রাইয়াক্সন দিয়ে শুরু করে দেব। নিউমোনিয়াতে আমাদের বলে যে ক্লারিথ্রোমাইসিন আর অ্যামক্সিক্লেভ খুব উপকারী, আমরা এগুলো দিয়ে, মানে এম্পেরিক্যাল চিকিৎসা মানে হচ্ছে আমাদের এখন ইনভেস্টিগেশন করার সুযোগ নাই, কমন অর্গানিজম ধরে নিয়ে আমরা চিকিৎসাটা শুরু করে দেব। জি, অনেক ধন্যবাদ স্যার। আর আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেহেতু ইচিং বা স্কিন ডিজিজ নিয়ে কথা হচ্ছে, স্কিনের যে রোগগুলোর কথা স্যার মেনশন করলে সবগুলোতে একটা কমন সিমটম থাকে, হচ্ছে ইচিং হওয়া বা চুলকানি হওয়া। সো মেয়েদের ক্ষেত্রে তো ডেফিনেটলি এই জিনিসটা থেকে, স্পেশালি জেনিটাল এরিয়াতে যেটা আমরা বলে থাকি, অনেক মেয়েরই কমপ্লেন থাকে যে প্রুইটাস বা ইচিংয়ের সমস্যা। সো যেহেতু পানির এক্সপোজার থাকছে বা হাইজিনটা মেনটেন করাটা এখন ডিফিকাল্ট হচ্ছে, সো অবভিয়াসলি এই সমস্যাগুলো কিন্তু মেয়েরা প্রবলেমে পড়তেই পারে। সো এই যে প্রুইটাস ভালভি বা ইচিংয়ের সমস্যা, এটা আসলে কি কি কারণে হতে পারে যে কোনো মানুষের জন্যই, এবং সেটা প্রিভেনশনের জন্য বা যত্নের জন্য কি করা উচিত? আচ্ছা, এক নম্বর হচ্ছে যে শুধু পানিবাহিত বলে না, ইচিং এর প্রবলেম, মেয়েদের যে প্রুরাইটাস ভালভি বা ইচিং এর প্রবলেমটা, এটা কিন্তু আসলে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আচ্ছা, হ্যাঁ, ইউজুয়ালি কিন্তু এটা ট্রাইকোমোনাস দিয়ে হয় অথবা ক্যান্ডিডিয়াসিস দিয়ে হয়, এই ধরনের অর্গানিজম দিয়ে হয়। তো হচ্ছে যে আমি বন্যার সাথে রিলেটেড করে না, আমি স্বাভাবিক যে মহিলাদের যে ইচিং এর প্রবলেম সেটা নিয়ে বলছি। তো ওরা যখন এই প্রবলেমগুলো নিয়ে আসে তখন সাধারণত বলে মাসিকের রাস্তায় বেশি বেশি করে স্রাব ভাঙছে, সাথে ইচিং আছে বা চুলকানি আছে। তো একটা ট্রাইকোমোনিয়াসিস ইনফেকশনটা সাধারণত মানে ট্রাইকোমোনিয়াসিস একটা সময় বেশি হয় আর ক্যান্ডিডিয়াসিস অন্য একটা সময় বেশি হয়, এবং ক্যান্ডিডিয়াসিসটা কিন্তু মাসিকের আগে বেশি হয় আর ট্রাইকোমোনিয়াসিসটা সাধারণত মাসিকের পরে বেশি হয়। কিন্তু সেটাও ব্যাপার না, আমরা আসলে ডিসচার্জের ধরনটা কেমন সেটা দেখে কিন্তু আমরা সাধারণত নির্ণয় করি যে এটা কি ট্রাইকোমোনিয়াসিস দিয়ে ইনফেকশন হয়েছে নাকি ক্যান্ডিডিয়াসিস দিয়ে বা মনলিয়াসিস হয়েছে।
আর একটা কথা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু কম্বাইন্ড ইনফেকশন হয়, মানে দুটো অর্গানিজম দিয়ে বা দুটো জীবাণু দিয়ে একই সাথে ইনফেকশন হয়। এই জন্য আমরা কিন্তু সবসময় কম্বাইন্ড ট্রিটমেন্ট দিই। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত কিছু ওষুধ খেতে, যে অ্যান্টিফাঙ্গাল কিছু ওষুধ মুখে খেতে দেই, কিছু ওষুধ আছে যে মাসিকের রাস্তায় সাপোজিটরির মতো ব্যবহার করা যায়, এগুলো দেই। ওষুধের বিষয়ে জানার আগে একটু জানতে চাই, এগুলো আসলে বয়স ভিত্তিক কোনো বিষয় থাকে কিনা? কারণ অনেকের ক্ষেত্রে দেখি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ভ্যাজিনাল ড্রাইনেসের জন্য ইচিং হতে পারে, বা অনেক সময় কিন্তু ইউটিআই এর জন্য ইচিং হতে পারে, অথবা যেটা আপনি বললেন যে জেনিটাল এরিয়াতে যদি কোনো ইনফেকশন হয়, এটার মধ্যে আসলে বয়স ভিত্তিক কোনো পার্থক্য আছে কিনা এবং সেটা প্রিভেনশনের জন্য কি করা উচিত? বয়স ভিত্তিক পার্থক্য অবশ্যই আছে। বয়স ভিত্তিক হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের মহিলা, যে মাসিক বন্ধ হওয়ার আগ পর্যন্ত, পিউবার্টির পর থেকে, মাসিক শুরু হওয়ার পর থেকে মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে রিপ্রোডাক্টিভ এজের মহিলা, ওনাদের কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়েই ইউজুয়ালি সবচেয়ে বেশি এই ইনফেকশনগুলো হয়। এই জন্য কিন্তু ওদেরকে যখন আমরা ট্রিটমেন্ট করি, তখন মহিলাদেরকে যখন ট্রিটমেন্ট করি তখন কিন্তু সাথে সাথে ওদের সেক্সুয়াল পার্টনার, আমি শুধু হাজবেন্ডই বলবো না, সেক্সুয়াল পার্টনারদেরকেও কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে বলি। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ বা ট্রাইকোমোনাসের এগেন্সে যে ওষুধগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই। কিন্তু যদি কোনো মেনোপোজাল মহিলা থাকে, যেমন যার মাসিক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, ওদেরও কিন্তু ভ্যাজানাতে ইনফেকশন হওয়ার স্কোপটা খুবই বেশি থাকে। কারণ হচ্ছে যেহেতু ইস্ট্রোজেনের অভাব থাকে, ইস্ট্রোজেন নামক হরমোন দিয়েই সাধারণত ভ্যাজানার যে লেয়ারগুলো ওগুলো তৈরি হয়, আমরা জানি। যখন ইস্ট্রোজেনের অভাব হয় তখন কিন্তু ভ্যাজানার লেয়ারগুলো পাতলা হয়ে যায়, কমে যায়। তখন কিন্তু ওই পাতলা লেয়ারে কিন্তু ইনফেকশন হওয়ার স্কোপটা অনেক বেশি বেড়ে যায়। রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের কিন্তু ইউজুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড না হলে খুব একটা ইনফেকশন হওয়ার স্কোপ থাকে না, যেহেতু ওই লেয়ারগুলো ঠিক থাকে এবং ওখানে কিছু ডিসচার্জ আসে, ডিসচার্জগুলো প্রিভেন্ট করে ইনফেকশন হওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে মেনোপোজাল লেডিগুলা বা যার মাসিক বন্ধ হয়ে গিয়েছে, ওর কিন্তু ওই যে সার্ভাইকাল ডিসচার্জটা বা ওই যে ভ্যাজানাল যে থিকনেসটা ছিল বা ওয়ালটা যে ছিল, ওটা যদি পাতলা হয়ে যাওয়ার জন্য ওখান থেকে কিন্তু ইনফেকশন বেশি হতে পারে। আর হচ্ছে তাদের ইরিটেশনটাও বেশি হয়, যেহেতু ইস্ট্রোজেনের অভাবের জন্য ওই যে ওয়ালটা খুব পাতলা থাকে। তো ওদের ক্ষেত্রে কিছু কিছু ইস্ট্রোজেনের প্রিপারেশন আছে। যদি মেনোপোজাল লেডি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিছু কিছু ভ্যাজানাল ইস্ট্রোজেনের প্রিপারেশন আছে, তো ওগুলো আমরা সাধারণত ক্রিম হিসেবে দিয়ে থাকি। তবে খুব বেশি দিন দেই না, কারণ আমরা জানি যে ইস্ট্রোজেন মেনোপোজাল এই যে বেশি ইউজ করলে আবার জরায়ুতে ক্যান্সার বা ব্রেস্টে ক্যান্সার, অনেক ধরনের মানে ইস্ট্রোজেন ইনডিউসড ক্যান্সার হতে পারে, বা এইচআরটি ইনডিউসড কিছু কার্সিনোমা বা ক্যান্সার হতে পারে। তো সেগুলো যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে, ডাক্তারের পরামর্শ মতো সেগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা করতে হবে। ইনফেকশন থাকলেও ওই ইনফেকশনটাও ডাক্তারকে দেখিয়ে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারে আসলে অনুষ্ঠানের শেষের দিকে, আপনি শুরুতেই বলছিলেন যারা প্রেশার, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী রোগের অসুস্থ যারা অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে একটা স্পেশাল যত্নের বিষয় নিশ্চয়ই আছে, বা কিভাবে ওনারা আসলে এই সময়টাতে একটু নিজেদের টেক কেয়ার করতে পারেন, যদিও ডিফিকাল্ট টাইম, বাট আপনার পরামর্শটা কি থাকবে ওদের জন্য? আমার পরামর্শ হচ্ছে, যেমন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ওষুধগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। তবে এই সময়টাতে একটু খেয়াল রাখবেন যেন সুগার বেশি কমে গিয়ে হাইপোতে না চলে যায়। আবার এমনভাবে আপনি ওষুধ একেবারে বন্ধ করে দিলেন, আপনার কিটোসিরোসিস ডেভেলপ করে গেল, তাহলে এই সময়টায় আপনি মাঝামাঝি থাকার চেষ্টা করেন। ডায়াবেটিসের ওষুধ আপনি কন্টিনিউ করেন, যদি ইনসুলিন নিয়ে থাকেন একটু পরিমাণে কম নেন, কারণ আপনার এই সময়টা খাবারটা ঠিকমতো থাকবে না, থাকাটা হবে না, ঘুম ঠিকমতো হবে না। তাহলে হাইপোজেন অ্যাভয়েড করার জন্য ইনসুলিনের ডোজটা কমিয়ে দেন, অথবা যেই সব মেডিসিন হাইপো করে, ব্লাড সুগার বেশি কমিয়ে দেয়, তাদেরকে একটু অ্যাভয়েড করেন অথবা ডোজটা কমিয়ে নেন। যাদের হাইপার টেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে তাদের ওষুধ পুরো মাত্রায় খেতে হবে। কোনো রকমের ওষুধ বাদ দেওয়ার চিন্তা করবেন না। চেষ্টা করেন যদি আপনি পানি থাকে, খাবার থাকে, তাহলে ওষুধটাও যেন আপনি খেতে পারেন। এখন যদি এমন অবস্থা হয়ে যায় যে আপনার খাবার, পানি, বাসস্থান কিছুই নেই, ওষুধ আটকা পড়ে গেছে, আপনি আশ্রয় কেন্দ্রে আসেন, আপনি আপনার যারা ওখানে স্বেচ্ছাসেবক আছে তাদেরকে বলেন যে আমি এই ওষুধগুলো খাচ্ছিলাম, আমার এগুলো একটু ব্যবস্থা করে দেন। যত তাড়াতাড়ি পারা যায় আপনার ওই ওষুধটাকে শুরু করে দেওয়া উচিত। যারা শ্বাসকষ্টের রোগী আছেন, অ্যাজমার রোগী আছেন, তারা আপনাদের কথা একটাই যে আপনার পূর্বের ওষুধগুলো আপনি চালিয়ে যেতে চেষ্টা করেন। আর যদি আশ্রয়কেন্দ্রে থাকেন, আপনি ভলেন্টিয়ারদের বলেন আপনার এই রোগ আছে, আপনার এই রোগের ওষুধগুলো যেন আপনাকে প্রোভাইড করা হয়, যেন আপনি এই অবস্থায় মারাত্মক একটা অ্যাটাকে, আপনি এই সময় স্ট্যাটাসে, অ্যাজমাটিকের স্ট্যাটাসে চলে গেলেন, এই সময় আপনি ডায়াবেটিক কিটোসিডোসিসে চলে গেলেন, এই সময় আপনার একটা স্ট্রোক হয়ে গেল, সেটাকে যেন আমরা প্রিভেন্ট করতে পারি। আপনার এই রোগটাকে দয়া করে একটু অবজ্ঞা করবেন না, চেষ্টা করেন আপনার সাধ্যমতো যেন আপনি এটাকে চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন। এটা যেন বন্ধ না হয়। একদম লাস্ট প্রশ্ন, যেহেতু এই পরিস্থিতিতে সবারই একটা মানসিক চাপের মধ্যে আছে এবং একটা স্ট্রাগলিং সিচুয়েশন সবার জন্যই, মানসিকভাবে ভালো থাকার জন্য আসলে কি করতে পারেন এই পরিস্থিতিতে মানুষজন? মানসিকভাবে ভালো থাকার জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের ধর্মবিশ্বাস। এই বিপদ আমাদের আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ আমাদেরকে মুক্তি করবেন। আমরা যদি আল্লাহর উপর নির্ভর করতে পারি, আমার মনে হয় সেটাই হবে সবচাইতে বড় নির্ভরতার জায়গা।
কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আমার আল্লাহ আছে, আমার এই বিপদ আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহ আমাকে মুক্তি দিবেন, আল্লাহ আমাকে পথ দেখাবেন, তাহলে কিন্তু তার অবসাদগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও যদি আতঙ্কিত হয়ে যান, চেষ্টা করবেন আতঙ্কিত না হওয়ার জন্য। আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে পজিটিভ কথা বলেন। খুব বেশি সমস্যা হলে আপনারা একটু ট্রাঙ্কুইলাইজার জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই সবাই যাতে সবাইকে সহযোগিতা করেন, সবার জন্যই আসলে একটা ডিফিকাল্ট টাইম। এবং অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর এফ.এম. মোফাক্করুল ইসলাম এবং ডক্টর রুশদানা রহমান তমা। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যেটা বলছিলাম, আমাদের সবাই আসলে সবাইকে সাহায্য করা উচিত এবং সবাই একটু সমন্বিতার সাথে যদি একসাথে কাজ করি, আমি শিওর যে পরিস্থিতি থেকে ইনশাল্লাহ আমরা সহজেই বের হয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে।